আসসালামু আলাইকুম, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিব এবং ফ্রেন্ডদেরকে মেনশন করব। আজকে আমরা হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ টপিক পড়বো। সবাই একটু আমাকে বলো, আমাকে শুনতে পাচ্ছ কিনা, আগে আমাকে শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক একটু বলবা। আর সবাই একটু ক্লাসটা জয়েন করে ক্লাসটা একটু শেয়ার করে দিবা। ওকে, নেট পাচ্ছে? আমার দেখাচ্ছে না এখানে, আমার দেখাচ্ছে না কেন, তাই না? ওকে, ঠিক আছে ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা শুরু করতে পারি। তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিবা আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা। আর জানোই তো মেনশন করলে এবং শেয়ার করলে কি কি আছে, কি কি আছে। এই যে ক্লাস শেয়ার করলে কিন্তু জিতে নিতে পারবে কি স্মার্টফোন, ভাই আমাকে দিও জিতলে, ঠিক আছে। তারপর হচ্ছে স্মার্ট ওয়াচ এবং 30টি টি শার্ট, তো অনেক বেশি কিন্তু। সুতরাং যারাই শেয়ার করবা, যারাই মেনশন করবা, তারাই পাবা। তো আর দেরি না করে দ্রুতই এই সুযোগটা লুফে নাও, ঠিক আছে। আমরা আজকে যে টপিকটা পড়বো, এখান থেকে আমাদের 1 থেকে 2টা সিকিউ আসে, মাস্ট আসে। মানে এখান থেকে সিকিউ কিন্তু প্রতিবার পরীক্ষায় আসে। একটা তো আসবেই, 2টাও দিতে পারে। এটা তো স্যারদের মুড এবং মাইন্ডের উপর নির্ভর করতেছে। তো সবাই একটু ক্লাসটা শেয়ার করলে আমরা হচ্ছে বেশি স্টুডেন্টদের সাথে ক্লাসটা করতে পারবো, ঠিক আছে। এবং যাদের হচ্ছে এই অধ্যায়টা নিয়েই সমস্যা আছে, এই টপিক নিয়ে সমস্যা আছে, আমরা আজকে ওই টপিক প্লাস ওই নিয়ম এবং নিয়ম না মানলে যে অনুপবর্তীগুলো হয়, আমরা ওই অনুপবর্তীগুলো দেখবো, ঠিক আছে। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে তোমরা যেটা করবা, তোমরা একটু ক্লাসটা ভাই শেয়ার করে দিবা। আর তার আগে আমি একটু কথা বলে ফেলি, সেটা হচ্ছে আমরা এই যে পড়াচ্ছি কিন্তু 6 অধ্যায়, এগুলো সব হচ্ছে অধ্যায় 6-এর। তো আমরা এই যে 6 অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক মনে করো, মানে সিকিউ আসতে পারে আমাদের হচ্ছে 2 থেকে 3টা, 2-3টা আসে, ঠিক আছে। 6 অধ্যায় থেকে, মানে মূল যখন 6 অধ্যায়ের মানে এক কথায় যখন আমাদের দ্বিতীয় পত্র পরীক্ষায় আসবে, তো দ্বিতীয় পত্র পরীক্ষা হলে মনে রাখবে এখান থেকে কমপক্ষে 6 অধ্যায় থেকে 2 থেকে 3টা কোশ্চেন আসবে। তাহলে কিন্তু 8টা অধ্যায়ের মধ্যে 6টা অধ্যায় থেকে কোশ্চেন 6 অধ্যায় থেকে 2টা কোশ্চেন আসা কিন্তু অনেক বেশি। এখন আমরা যেটা বলছি সেটা হচ্ছে এই আবর্তন আর প্রতিবর্তন, এটা কিন্তু আমরা গত যে ফ্রি ক্লাস নিয়েছিলাম এবং আমাদের যে মাস্টার উইক 1 এবং 2, আমরা মাস্টার উইক 1 এ নিয়েছিলাম হচ্ছে তোমাদের আবর্তন আর প্রতিবর্তন, ঠিক আছে। আর মাস্টার উইক 2 আজকে আমরা পড়াবো এই যে সহানুমান। এই সহানুমানটা বললাম, এখান থেকে কিন্তু 1 থেকে 2টা সিকিউ আসতে পারে, এখান থেকে কিন্তু 1 থেকে 2টা, মানে ডিপেন্ডস করছে স্যাররা কোনটা থেকে 1টা 2টা দিবে আর কি, ঠিক আছে। তাহলে হচ্ছে এখন সবাই একটু শেয়ার মেনশন করে দিও। আমরা সহানুমান নিয়ে যেটা পড়বো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল সহানুমানটা আসলে কি, এই সহানুমানের গঠনটা। সহানুমান আমাদের ফার্স্ট অফ অল সহানুমান আমাদের কি বুঝতে হবে এবং এটার গঠন বুঝতে হবে। আর হচ্ছে তারপরে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে নিয়ম। আর নিয়ম না মানলে যেটা হয় সেটাকে আমরা কি বলি, যেটা থেকে সিকিউ কোশ্চেন বেশিরভাগ হয়ে থাকে, সেটা হচ্ছে অনুপবর্তী। তো আমাদের সহানুমানে কিন্তু অনুপবর্তী আছে, তো এখানে আমরা সেই অনুপবর্তী গুলোই দেখবো। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে সহানুমান কি আমাদের জানতে হবে, দেন আমাদের গঠনটা কেমন, মানে কি কি থাকে, কি কি নিয়ে আসলে গঠিত হয়, দেন হচ্ছে তার নিয়ম, কয়টা নিয়ম আছে এবং কোন নিয়ম না মানলে কোন অনুপবর্তী হয়। সুতরাং এইগুলো পড়লে আশা করি যদি তুমি এই আমার সাথে 40 থেকে 50 মিনিটে এই ক্লাসটা এখন করো, আমি এখন থেকে শুরু করলে, তাহলে মানে তোমাদের এই সমস্যা থেকে বা এই অধ্যায়ের এমসিকিউ বলো, এই সিকিউ বলো, এমসিকিউ বলো, সমস্যা থাকবে না অধ্যায়টা কিন্তু। যে আমরা দেখো আরো একটা কথা বলি, খুব ফাস্টলি বলতেছি আমি, আরো একটু স্লো বলি। সেটা হচ্ছে আমাদের এই প্রথম পত্রের 6 অধ্যায়ের যে 2টা তোমাদের ফ্রি ক্লাস নিলাম, যারা আমাদের কখনো পেইড ব্যাচে ছিল না বা পেইড ব্যাচে নাই তাদের জন্য বলতেছি, ভাই তোমরা যদি অ্যাটলিস্ট এই 6 অধ্যায়ের এই 2টা ক্লাসও করো, তুমি কমপক্ষে 7-8টা এমসিকিউ পারবা।
এবং তুমি হচ্ছে এখান থেকে 2 থেকে 3টা সিকিউ পাবা। তো এইটাই তো এনাফ, তোমার পাস মার্ক তো ইজিলি চলে আসতেছে এখান থেকে। তো পাস হিসাব করলে কিন্তু অনেক বেশি, ঠিক আছে? তো সবাই একটু শেয়ার এবং মেনশন করিও। শুরু করি। স্টুডেন্ট তো কম নিয়ে ফ্রি ক্লাস নিয়ে তো লাভ নাই, আমাদের পেইড ব্যাচে তো অনেক স্টুডেন্ট থাকে। তোমরা সবাই একটু শেয়ার করো, যারা যারা ক্লাসে আসো সবাই শেয়ার করলে আমরা হচ্ছে বেশি মানুষ আমাদের সাথে ক্লাসটা করতে পারবে। তো সবাই আপাতত একটু শেয়ার করো, দেন হচ্ছে দরকার হয় তোমরা পরে আবার তোমরা এটা রিমুভ করতে পারবা যখন হচ্ছে কোর্সটা তোমরা হচ্ছে এগুলো পেয়ে যাবা, ঠিক আছে? যারা হচ্ছে স্মার্টফোন পেয়ে যাবা, স্মার্ট ওয়াচ এবং 30টা টি শার্ট। ওকে ওকে, তাহলে এখন অধ্যায় শুরু করতে পারি। সেটা হচ্ছে সহানুমানটা আগে কি আমরা সেটা জানি। সহানুমানটা কি তার আগে আমরা একটু বলে রাখতে হবে, এই যে এখানে আমাদের সহানুমান নিয়ে বলছে যে আর একটু বড় করতে পারি। হ্যাঁ, সহানুমানটা আসলে কি সেটার জন্য আমাদের জাস্ট কয়েকটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে এই সহানুমানটা আসলে একটা মাধ্যম অনুমান। এখন মাধ্যম অনুমানটা কি, আমরা যে গতদিন তোমাদেরকে পড়াইছিলাম আবর্তন আর প্রতিবর্তন, এই দুইটা জিনিস পড়াইছিলাম। তো এই দুইটা জিনিস কিন্তু মনে রাখবা কি, এটা হচ্ছে অমাধ্যম, দুইটা হচ্ছে অমাধ্যম। যেখানে হচ্ছে আমাদের কি থাকে, যেখানে হচ্ছে একটি আশ্রয় বাক্য থেকে, যেখানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকেই আমাদের ডিরেক্টলি সিদ্ধান্তে আসে, সেটা হচ্ছে আমাদের এই অমাধ্যম অনুমান, ঠিক আছে? আর এখানে সহানুমান বলছে একটা মাধ্যম অনুমান, যেখানে আশ্রয় বাক্য কি থাকে, একাধিক। এখানে কি থাকে, একাধিক আশ্রয় বাক্য। তো এটা জানলে তোমার অনেক সময় স্যাররা কি করে, অনেক সময় স্যাররা হচ্ছে আমাদের এই মাধ্যম এবং অমাধ্যম থেকে কোশ্চেন করে, মনে করো কোনটা মাধ্যম কোনটা অমাধ্যম, এখান থেকে কোশ্চেন চলে আসে। তো আমাদের জাস্ট এই দুই ধরনের সিকিউ থাকলেও এই ধরনের মাধ্যম অমাধ্যমের আমরা কিন্তু পারবো, যদি আমরা জাস্ট বিষয়টা বুঝি কোনটা মাধ্যম। তাহলে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে যখন সিদ্ধান্ত আসবে একটি মাত্র, তখন সেটা হচ্ছে আমাদের অমাধ্যম। আর সেটা কি ছিল, আবর্তন আর প্রতিবর্তন। আর আজকে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে সহানুমান, এবং সেটা মাধ্যম অনুমান। কেন মাধ্যম অনুমান, কারণ মাধ্যম আর অমাধ্যম আমাদের আশ্রয় বাক্যের সংখ্যার উপর ডিপেন্ড করে। এখানে আশ্রয় বাক্যের আমাদের যখন হচ্ছে আশ্রয় বাক্যের কি, আশ্রয় বাক্যের সংখ্যা একাধিক থাকবে তখন সেটা সহানুমান হবে। ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে মাধ্যম অনুমান হবে। এখন আমরা সেখান থেকে আসি যে যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয় বাক্যের ভিত্তিতেই সিদ্ধান্ত অনুমিত হবে। মানে আমাদের যে দুইটা আশ্রয় বাক্য থাকবে, মনে করো সহানুমান মানে হচ্ছে দুইটা আশ্রয় বাক্য, বাট মাধ্যম অনুমান মানে কিন্তু একাধিক আশ্রয় বাক্য, আর একটি আশ্রয় বাক্য মানে হচ্ছে অমাধ্যম। আচ্ছা, কতগুলো গুলিয়ে যেতে পারে তোমাদেরকে, মানে তোমাদের ভুল হতে পারে, আমি আবার জাস্ট একটু সংক্ষেপে রিপিট করি। প্রথমত বলছে হচ্ছে অমাধ্যম মানে হচ্ছে একটি মাত্র আশ্রয় বাক্য থাকবে এবং তারপরে সিদ্ধান্ত একটাই। আর মাধ্যম হচ্ছে যেগুলো হচ্ছে মনে করো একাধিক আশ্রয় বাক্য থাকবে। আর সহানুমান মানে হচ্ছে আমাদের এই সহানুমানটা এখানে হচ্ছে মাত্র দুটি আশ্রয় বাক্য থাকবে। এই যে দুটি আশ্রয় বাক্য, এবং দুটি আশ্রয় বাক্যের মধ্যে একটা আমাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে, এবং দুটি আশ্রয় বাক্যের মধ্যে একটা ওয়ানিবাদু সম্পর্ক থাকবে। এই ঘনিষ্ঠ আর ওয়ানিবাদু সম্পর্কের মাধ্যমেই যে এর ভিত্তিতেই যে সিদ্ধান্ত অনুমিত হবে সেটাই সহানুমান। এক কথায় দুটি আশ্রয় বাক্যের মধ্যে ওয়ানিবাদু সম্পর্কের ভিত্তিতে যে সিদ্ধান্ত অনুমিত হবে সেটা হচ্ছে আমাদের সহানুমান, ঠিক আছে? আশা করি সহানুমান কি বুঝতে পারছো। এখন সহানুমানের বৈশিষ্ট্য, মানে আমরা একটা জিনিস যদি বুঝি তার মানে সংজ্ঞা পড়ে আমরা যতটা না বুঝি, তার কিন্তু বৈশিষ্ট্য পড়লে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি হ্যাঁ এটা এটাকেই বলতেছে। তো আমরা সংক্ষেপে একটু দেখে ফেলবো যে সহানুমানের দুটি আশ্রয় বাক্য থাকে, এই দুটি আশ্রয় বাক্যের ভিত্তিতেই সিদ্ধান্ত অনুমিত হয়। এক কথায় সহানুমানের দুটি আশ্রয় বাক্য থাকে, ঠিক আছে? এই দুটি আশ্রয় বাক্যের মাধ্যমেই সিদ্ধান্ত অনুমিত হয়। দুইটা আশ্রয় বাক্য আর দুইটা থেকে আমাদের সিদ্ধান্ত আসবে। খেয়াল করে, যেমন হচ্ছে এখানে বলছে সকল জীব হয় সংবেদনশীল, মানুষ হয় জীব, অর্থাৎ মানুষ হয় সংবেদনশীল। সকল জীব আর মানে মানুষের মধ্যে কিন্তু সম্পর্ক আছে, এর ভিত্তিতেই কিন্তু আমাদের সিদ্ধান্তে আসতেছে, ঠিক আছে? সিদ্ধান্তে আসতেছে। এখন হচ্ছে তারপর দেখো 2 নাম্বার বৈশিষ্ট্য বলছে সহানুমানে মোট 3টি যুক্তিবাক্য থাকে, দুটি আশ্রয় বাক্য এবং একটি সিদ্ধান্ত মিলে মোট 3টি যুক্তিবাক্য। ফার্স্ট বৈশিষ্ট্য দেখলাম যে সহানুমানে কি থাকে, সহানুমানে হচ্ছে আমাদের দুটি আশ্রয় বাক্য থাকে। আর 2 নাম্বার বৈশিষ্ট্য বলতেছে সহানুমানে মোট 3টি যুক্তিবাক্য থাকে, কারণ প্রথম দুইটা আশ্রয় বাক্য মিলে দুইটা যুক্তিবাক্য, আর শেষে যে সিদ্ধান্ত সেটা মিলে একটা যুক্তিবাক্য, মোট 3টি যুক্তিবাক্য থাকে, ঠিক আছে? তারপর হচ্ছে বলছে যে সহানুমানে আশ্রয় বাক্য দুটির মধ্যে একটি সাধারণ পদ থাকে। সহানুমান দুটির মধ্যে একটি সাধারণ পদ থাকবে। সাধারণ পদ মানে মনে রাখো, এটা একটু জানতে হবে আমাদের। সাধারণ পদ জানলে আমরা একটা মধ্যপদ জানবো। মনে রাখবে এই যে সাধারণ পদ, আর এটাকে বলা হচ্ছে মধ্যপদ। আমরা গঠন যখন পড়বো একটু পরেই, তখন আমরা ক্লিয়ারলি বুঝবো আসলে মধ্যপদ কেন বলতেছি।
খেয়াল করো, বলছে একটি সাধারণ পদ থাকবে আশ্রয় বাক্য দুটির মধ্যে। এখন দেখো সকল শিক্ষক হয় বিজ্ঞ মানুষ, ডক্টর মতিউর শিক্ষক। দেখো এই শিক্ষক আর শিক্ষক এই দুইটা হচ্ছে আমাদের সাধারণ পদ। শিক্ষক হচ্ছে কি সাধারণ পদ, কারণ এই আশ্রয় বাক্যেও শিক্ষক আছে, এই আশ্রয় বাক্যেও শিক্ষক শব্দ বা শিক্ষক পদটি আছে। সুতরাং আমাদের যে পদটা দুইটা আশ্রয় বাক্য থাকবে সেটা হচ্ছে আমাদের হচ্ছে সাধারণ পদ। ঠিক আছে, আমরা যখন গঠনে আসবো তখন সেটা হবে মধ্যপদ। এখন 4 নাম্বারটা দেখো, যে সহানুমানে আশ্রয় বাক্য দুটির মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, আর দুটি আশ্রয় বাক্যের মধ্যে সম্পর্ক না থাকলে কোনো সিদ্ধান্ত কিন্তু অনুমিত হবে না। মনে রাখো, আমরা সিম্পলি বলতে পারি না, থাক এটা বললে বেশি হয়ে যেতে পারে। আমরা যেটা বলছি সেটা হচ্ছে সহানুমানে আমাদের যে আশ্রয় বাক্য থাকবে এর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক না হলে কিন্তু কখনোই সিদ্ধান্তে আসবে না। ঠিক আছে, সিদ্ধান্তে আসবে না। এখন তারপরে আসি, তারপর হচ্ছে 5 নাম্বার, সহানুমানে আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক থাকবে। এক কথায় অনিবার্য সম্পর্ক, যা আমাদের হচ্ছে ঘনিষ্ঠ সম্পর্ক তাই। ঠিক আছে, যেরকম আমরা মানে বিয়েকে বলি মানে বিয়ে বা শাদী, সেটাকে ম্যারেজ দা বলে, একই জিনিস, মানে জাস্ট এপিট ওপিট, মানে ইংলিশ বাংলা। ঠিক তেমনি অনিবার্য সম্পর্ক যা, ঘনিষ্ঠ সম্পর্ক তাই। ঠিক আছে, একই টাইপের। দেন হচ্ছে 6 নম্বরে আসি, সহানুমানে আশ্রয় বাক্য দুটির মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয়, অর্থাৎ আশ্রয় বাক্য দুটির মধ্যে যদি সম্পর্ক না থাকে সিদ্ধান্ত আসবে না, এটা আমরা একটু আগে দেখছি। দেন সহানুমানের সিদ্ধান্ত কখনো আশ্রয় বাক্য থেকে ব্যাপক হবে না। সহানুমানের সিদ্ধান্ত কখনো আশ্রয় বাক্য থেকে ব্যাপক হবে না। কারণটা কি? কারণ ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের সহানুমান একটা অবরোহ অনুমান। ঠিক আছে, অবরোহ অনুমান। তো আমরা জানি অবরোহ অনুমান মানে সেখানে কি হবে? অবরোহ অনুমানে আশ্রয় বাক্য বেশি ব্যাপক। তো আশ্রয় বাক্য মানে বেশি থেকে, এটা হচ্ছে বেশি থেকে কি যায়, বেশি থেকে কম হয় বা বেশি থেকে সমানও হতে পারে। তো এই কারণে আসলে আমাদের আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত কখনোই বেশি ব্যাপক হতে পারে না। সবসময় আমাদের আশ্রয় বাক্য যা থাকবে তার থেকে কম হবে বা তার সমান হতে পারে। ঠিক আছে, যেহেতু সে হচ্ছে আমাদের একটা অবরোহ অনুমান। তারপরে 8 নম্বর বলছে সহানুমানের সিদ্ধান্তের বস্তুনিষ্ঠতা আশ্রয় বাক্যের বস্তুনিষ্ঠতার উপর নির্ভর করে। অর্থাৎ সহানুমানের আমাদের যে সিদ্ধান্ত মানে সহানুমানের আশ্রয় বাক্য যদি সত্য হয় সিদ্ধান্ত সত্য হবে, আশ্রয় বাক্য যদি মিথ্যা হয় সিদ্ধান্ত মিথ্যা হবে, এই কথা বলতেছে। তারপর হচ্ছে আমরা যদি দেখি, এখন আমরা ডিরেক্টলি জাস্ট সহানুমানের প্রকারভেদে আসবো। এই দুটো প্রকারভেদ আমি তোমাদের বলে দিচ্ছি। সহানুমানের প্রকারভেদের ক্ষেত্রে এই প্রকারভেদ প্লাস হচ্ছে আমাদের এই মানে গঠন, এই প্রকারভেদ মনে করো এখান থেকে ক খ কোশ্চেন আসতে পারে সৃজনশীলের, বা এমসিকিউ আসতে পারে। এখান থেকে ক খ কই আসে বেশিরভাগ, খ কম আসে, আর এমসিকিউ আসবে এখান থেকে, এমসিকিউ কোশ্চেন হতে পারে। ঠিক আছে, এখন দেখো বলছে সহানুমান আসলে কয় প্রকার। সহানুমানকে আসলে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অমিশ্র আর মিশ্র। মিশ্র মানে মনে করা হচ্ছে ভিন্ন প্রকৃতির, মিশ্র মানে ভিন্ন প্রকৃতির, আর বলছে অমিশ্র মানে হচ্ছে একই প্রকৃতির। অমিশ্র মানে কি? এখানে মিশ্র হয় নাই, অমিশ্র মানে আসলে মিশ্র না, সবই একই। তো একই হওয়ার কারণে আসলে এখানে তো কোনো মানে মনে করো দুইজনই সেম যমজ ভাই বোন, তো ওদের তো মিল নাই, মানে মিল আছে অমিল কিছু নাই। আর হচ্ছে মিশ্র মানে মনে করো কাজিনরা আর কি। ঠিক আছে, সহজ ভাষায়। ওকে, হ্যাঁ, তোমরা সেম সেম মানুষদেরকে কেন মেনশন করছো? তোমরা তাদের ফ্রেন্ড, যাদের হচ্ছে আসলে তোমাদের কলেজ ফ্রেন্ড গুলো, তাদেরকে মেনশন করতে পারো। ঠিক আছে, তাহলে বললাম যে আমাদের সহানুমান দুই প্রকার, একটা হচ্ছে অমিশ্র, একটা হচ্ছে মিশ্র। ফ্রি ক্লাসে যদি স্টুডেন্ট না থাকো তাহলে ফ্রি ক্লাস নিয়ে কি আমাদের লাভ হবে বলো? টাকা পয়সা তো তোমরা দিবা না। তাহলে এখন খেয়াল করো, তাহলে বললাম ফ্রি ক্লাস তোমাদের জন্য দিচ্ছি, এখন তোমরা একটু মানে শেয়ার মেনশন করিও। এখন বললাম হচ্ছে সহানুমানের গঠন। দেখো সহানুমানের গঠনে আমরা আসলে তিনটা জিনিস পাবো, তিনটি বিষয়। সহানুমান আসলে তিনটি বিষয়ের উপর গঠিত হয়, তিনটি বিষয়। এখানে তিনটা বিষয় কি কি সেটা আমরা জানতে হবে। ফার্স্ট অফ অল সহানুমানের তিনটা বিষয় থাকবে। এই তিনটা বিষয়ের মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে প্রধান পদ। দেখো প্রধান পদ, অপ্রধান পদ আর হচ্ছে মধ্যপদ। আমি একটু আগে তোমাদের বলছিলাম সহানুমান একটি সাধারণ পদ থাকবে। তো প্রধান পদ মানে নিরপেক্ষ সহানুমান। প্রত্যেক জায়গায় দেখো নিরপেক্ষ সহানুমানের কথা বলছে। নিরপেক্ষ মানে হচ্ছে মনে করো একটা দল হচ্ছে কি বাংলাদেশে মনে করো একটা হচ্ছে এনসিপি, আচ্ছা রাজনীতি নিয়ে কথা বললে তোমার আমাকে মারিও না আবার, আর ভার্সেস মনে করো হচ্ছে বিএনপি।
পলিটিক্স করতেছি আমরা এখন, ঠিক আছে। তো এখানে এনসিপি আর হচ্ছে বিএনপি। তো মনে করো আমি একমাত্র মানুষ যে এখানে আসলে আমি এটাতেও নাই, আমি হচ্ছে এটাতেও নাই। মনে করো আমি হচ্ছে একদম টোটালি নিরপেক্ষ, মানে আমি হচ্ছে নিরপেক্ষ মানে হচ্ছে আমি কোনোটাতে ভোট দেবো না, না ভোট। যদি এরকম করি তাহলে হচ্ছে এটা কি বলবে, মানে অ্যাটলিস্ট মনে করো আমি বলতেছি, তার মানে এই নয় যে আমি ভোট দেবো না, ভোট দেওয়া উচিত একজনকে। তো কথা হচ্ছে জাস্ট বোঝানোর সুবিধার্থে আমরা বললাম যে এনসিপি বা মনে করো বিএনপি, মানে এখন নির্বাচন হচ্ছে এই দুটার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। বা তুমি এখানে মনে করো জামাত ইসলাম ধরতে পারো, যে কোনো একটা, যেহেতু পলিটিক্স নিয়ে আলোচনা হয়ে গেছে তাহলে পলিটিক্যালি বলি। তো জামাত ইসলাম প্লাস ভার্সেস বিএনপি যদি মনে করো নির্বাচন হচ্ছে, তো এখানে হচ্ছে আমার এই নির্বাচনের ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার হচ্ছে আমার একটা আমি এই দুই পক্ষকেই ভোট দিব না, তাহলে আমার না ভোট হয়ে যাচ্ছে না, তার মানে আমি কি কোনো পক্ষকেই সমর্থন করতেছি না দুইটা দলের মধ্যে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি নিরপেক্ষ থাকতেছি। তো এই জন্য আসলে যার ভিতরে ত্রুটি নাই তাকে দিয়ে আমরা উদাহরণ বা তাকে দিয়ে সংজ্ঞা দিব। সংজ্ঞা দিতে গেলে আসলে আমাদের ত্রুটিপূর্ণ হতে হয়, ঠিক আছে, ত্রুটিপূর্ণ হলে হয় না, মানে ত্রুটি মুক্ত হতে হয়, ঠিক আছে, ত্রুটি মুক্ত। হ্যাঁ, সেম কলেজেরই, মাত্র 9। তোমাদের কলেজে এত কম স্টুডেন্ট কেন? প্রত্যেকের কলেজে অনেক স্টুডেন্ট থাকলে তো অনেক স্টুডেন্ট ক্লাস করতো, এক একজন কলেজের স্টুডেন্ট গুলো থাকলে। আচ্ছা যাই হোক, আমরা বলছিলাম এখানে হচ্ছে প্রধান পদ কি, সহানুমানের যে নিরপেক্ষ সহানুমানের যে সিদ্ধান্ত থাকবে, এই সিদ্ধান্তের বিধেয় পদ, মনে করো আমাদের আশ্রয় বাক্য দুইটা এবং সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত বাক্যের যে বিধেয় থাকবে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের প্রধান পদ। আর বলছে নিরপেক্ষ সহানুমানের যে সিদ্ধান্তের উদ্দেশ্য, মনে করো সিদ্ধান্ত বাক্য, তো এক কথায় প্রধান পদ বলো আর অপ্রধান পদ বলো সবই থাকে আমাদের সিদ্ধান্তে। সিদ্ধান্তের বিধেয় মানে প্রধান পদ, সিদ্ধান্তের উদ্দেশ্য মানে অপ্রধান পদ, জাস্ট এতটুকুই। এখন মধ্যপদ আমরা উদাহরণ সহ দেখাবো, এই জন্য আমি ফার্স্ট যাচ্ছি এখানে। আর মধ্যপদটা কি, নিরপেক্ষ সহানুমানের যে পদ উভয় আশ্রয় বাক্য থাকবে, উভয় আশ্রয় বাক্যে সাধারণভাবে বর্তমান থাকবে, সেটাই হচ্ছে আমাদের মধ্যপদ। তোমাদের একটু আগে বলছিলাম মানে মধ্যপদ মানে ওই যে সাধারণ পদ ছিল না, ওইটা হচ্ছে মধ্যপদ, মানে দুইটা আশ্রয় বাক্যই থাকবে, দুইটা আশ্রয় বাক্যই থাকবে, মনে করো এই আশ্রয় বাক্যে এই পদটা আছে, এখানেও আছে, তো দুইটা আশ্রয় বাক্য যদি সাধারণভাবে থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের মধ্যপদ, ঠিক আছে। তাহলে আমি আমার সংজ্ঞাটা বলি, দেন আমি মানে উদাহরণ সহ দেখাচ্ছি। তো যদি খেয়াল করো এখানে আমাদের প্রধান পদ হচ্ছে নিরপেক্ষ সহানুমানের সিদ্ধান্তের যে বিধেয় থাকবে, সিদ্ধান্ত পদের বিধেয় পদ, সিদ্ধান্ত বাক্যের বিধেয় পদকে বলবো হচ্ছে প্রধান পদ, আর সিদ্ধান্ত বাক্যের যে উদ্দেশ্য থাকবে তাকে বলবো হচ্ছে আমাদের অপ্রধান পদ। আর মধ্যপদ হচ্ছে আমার দুইটা বাক্যে যে সাধারণভাবে বর্তমান থাকবে সেটা হচ্ছে মধ্যপদ, ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। এখন হচ্ছে দেখো আমরা এটা একটা উদাহরণ সহ যদি দেখি, তো উদাহরণ সহ দেখলে আমরা আরো ক্লিয়ারলি বুঝবো। হ্যাঁ, এখন খেয়াল করো, আমাদের বলছে এখানে একটা উদাহরণ, কোন জ্ঞানী মানুষ নয় পরশ্রীকাতর, কিছু মানে শিক্ষিত মানুষের পরশ্রীকাতর, এই দুইটা হচ্ছে আশ্রয় বাক্য, ঠিক আছে। আর আমরা জানি এটা কিন্তু কি সিদ্ধান্ত বাক্য। এখন কোশ্চেন হচ্ছে আমাদের এখানে কোনটা প্রধান পদ কোনটা অপ্রধান পদ। আমরা বলছি সিদ্ধান্ত, এটা কিন্তু সিদ্ধান্ত বাক্য, তো সিদ্ধান্তের আমার যে বিধেয় থাকবে জ্ঞানী মানুষ, এই জ্ঞানী মানুষটা আমার প্রধান পদ, দেখছো, এই জ্ঞানী মানুষ এখানে হচ্ছে আমার প্রধান পদ। আর যে শিক্ষিত মানুষ এটা হচ্ছে আমার সিদ্ধান্তের যে উদ্দেশ্য, এটা হচ্ছে সিদ্ধান্ত বাক্যের উদ্দেশ্য, এটা হচ্ছে আমাদের অপ্রধান পদ, ঠিক আছে, এটা হচ্ছে অপ্রধান পদ। তাহলে প্রধান পদ হচ্ছে আমার সিদ্ধান্তের বিধেয় আর অপ্রধান পদ হচ্ছে সিদ্ধান্তের উদ্দেশ্য। এখন দেখো এই দুইটা আশ্রয় বাক্যের মধ্যে কোন পদটা সাধারণ পদ, দুইটা আশ্রয় বাক্যের মধ্যে এবং যে পদ সিদ্ধান্তে থাকবে না, হ্যাঁ যে পদ হচ্ছে আমাদের দুইটা আশ্রয় বাক্যেই সাধারণভাবে থাকবে বাট সিদ্ধান্তে থাকবে না, সেটা হচ্ছে আমাদের মধ্য পদ। তাহলে দেখো কোন জ্ঞানী মানুষ এখানে নাই, এখানে জ্ঞানী মানুষ এখানে শিক্ষিত মানুষ, সুতরাং এটা মানে আমাদের সাধারণ পদ না। এই পরশ্রীকাতর এটাতেও আছে, পরশ্রীকাতর এটাতেও আছে, সুতরাং এখানে পরশ্রীকাতর যে ওয়ার্ডটা, এই পরশ্রীকাতর ওয়ার্ডটা আমাদের মধ্যপদ, কারণ হচ্ছে ওই ওয়ার্ডটা বা ওই শব্দটাই আমাদের দুইটা আশ্রয় বাক্যেই সাধারণভাবে বর্তমান থাকে। এক্সাম হবে হচ্ছে, হ্যাঁ এক্সাম নেক্সট উইকে হবে, এক্সাম নেক্সট উইকে, যেহেতু ক্লাসগুলো শেষ হয়ে যাচ্ছে, রুটিনে ক্লাস দেওয়া ছিল না, তো এই ক্লাসগুলো মেবি কবে শেষ, যদি আজকে বা কাল পরশু শেষ হয়ে যায়, যেদিন শেষ আমি নিজেও আসলে ভুলে গেছি কবে শেষ, তো এটা শেষ হলে তারপরে পরীক্ষা নেবে। তাহলে যারা ক্লাসগুলো করছো সব বিষয়ের পরীক্ষা একসাথে হবে, সব বিষয়ের যার যা যে সাবজেক্ট গুলো আছে, মনে করো যার হচ্ছে মানে 4 সাবজেক্ট সহ 4টা গ্রুপ সাবজেক্ট থাকবে, সেই 4টার উপরে মানে যে সাবজেক্ট গুলো আমাদের ক্লাস হয়েছে সেই সাবজেক্টের উপরে ক্লাস পরীক্ষা হবে, ঠিক আছে। ওকে,
তাহলে আমরা এখন আরেকটা জিনিস দেখি, আমাদের আসলে আমরা যদি খেয়াল করি তাহলে প্রধান পদকে আমরা পি বলবো, প্রধান পদকে পি বলা হয়, আর অপ্রধান পদকে এস বলা হয়, আর মধ্যপদকে এম বলা হয়। মনে করো, মনে রাখার জন্য প্রিন্সিপাল আর হচ্ছে সাবস্টিটিউট আর হচ্ছে মিডল নাম্বার, ঠিক আছে, বা মিডল ওয়ার্ড যেটা, বা মিডিয়াম মানে মাধ্যম, সুতরাং বা মধ্য, ঠিক আছে। তাহলে এইভাবে মনে রাখবা। মাথা হ্যাং কেন, এটা বুঝছো? বলো এখন বুঝছো কিনা? প্রধান পদ, অপ্রধান পদ, মধ্যপদ। এরপরে আমরা যদি খেয়াল করি, সহনমানের যুক্তি বাক্য হলো তিনটা, কিন্তু কোন যুক্তি বাক্যে কোন পদ বসবে এর উপর ভিত্তি করে আসলে আমাদের আশ্রয় বাক্য করা হয়। এখন খেয়াল করো, আমি তোমাদের সহজে বলি, প্রথমে যে আশ্রয় বাক্য থাকবে না, এটা প্রথম আশ্রয় বাক্য, এটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, সংজ্ঞা বা পরে আসি। আর অপ্রধান, এই যে পরে যেটা থাকবে সেটা হচ্ছে অপ্রধান, মানে প্রথম আশ্রয় বাক্যকে প্রধান আশ্রয় বাক্য বলবে, আর পরের যে আশ্রয় বাক্য থাকবে তাকে বলবে অপ্রধান আশ্রয় বাক্য। আরো সহজে বলতে পারি, প্রধান পদ যে আশ্রয় বাক্যে থাকবে সে হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, প্রধান পদ যে আশ্রয় বাক্যে থাকবে সেটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, ঠিক আছে। প্রধান পদ যে আশ্রয় বাক্য, দেখো এখানে জ্ঞানী মানুষ কোথায় আছে? এই প্রথম আশ্রয় বাক্যে, তাহলে এটা প্রধান পদ যে বাক্যে থাকবে সে হচ্ছে প্রধান আশ্রয় বাক্য। আর অপ্রধান পদ শিক্ষিত মানুষ, এই যে শিক্ষিত মানুষ, এটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য, যেহেতু এটা পরের বাক্য আছে সুতরাং এটা অপ্রধান আশ্রয় বাক্য। আর লাস্ট এটা তো আমরা জানি সবসময় সিদ্ধান্ত। ওকে, তাহলে প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য আশা করি আমরা বুঝবো। মানে প্রধান পদ যে আশ্রয় বাক্য থাকবে সেটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান পদ যে আশ্রয় বাক্য থাকবে সে হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য। আর সিদ্ধান্ত তো আমরা জানি যে প্রধান পদ অপ্রধান পদ, মানে আমরা তাই দুইটা আশ্রয় বাক্য থেকে যে ফলাফলটা পাই সেটা হচ্ছে সিদ্ধান্ত। ওকে, হ্যাঁ, ওকে, তাহলে আমরা এখন জাস্ট নিয়মে আসবো, আর এই নিয়মগুলো আমাদের পড়ার বিষয়। যেমন তোমাদের কিছু কিছু নিয়ম বলবো যে নিয়মগুলো আমাদের পরীক্ষায় সিকিউতে আসে। যেমন ফার্স্ট নিয়ম, প্রথম নাম্বার যে নিয়মটা আছে না, এই নিয়মের অনুপবর্তী, এই যে এই নিয়মের অনুপবর্তী দুইটা, এখান থেকে সিকিউ আসে, এইটা হচ্ছে সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এখন আমরা প্রথম নিয়মে যাই। প্রথম নিয়ম বলছে আমাদের সহানুমানের ক্ষেত্রে আমাদের এক কথা এখানে বৈধ যুক্তি গঠন করা আর অবৈধ যুক্তি চিহ্নিত করা। মানে সহানুমানের মানে যুক্তিবিদ্যার মূল লক্ষ্যটা কি জানো? আমাদের বৈধ যুক্তিটা গঠন করতে হবে আর অবৈধ কিছু থাকলে সেটা মানে চিহ্নিত করতে হবে, পরে তোমরা বাদ দিব। আর সহানুমান হচ্ছে একটা অবরোহ অনুমান, সুতরাং এই যুক্তি প্রক্রিয়ায় বৈধতা কিছু সুনির্দিষ্ট নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত। মানে আমার এক কথাই একটা মানে বৈধ হবে কি কাজ, মনে করো মানে আমাদের সমাজে কোনগুলো বৈধ আর কোনগুলো অবৈধ এগুলো আমরা কোন মেজারমেন্ট দিয়ে মাপি। সমাজে সেই কাজগুলোই বৈধ যেগুলো হচ্ছে আমাদের আইন ফলো করতেছে, ধর্মীয় সবকিছু ফলো করতেছে, সামাজিক যে রীতিনীতি আছে সেগুলো ফলো করছে, এগুলো হচ্ছে আমাদের কি কাজ? বৈধ। আর অবৈধ হচ্ছে যেগুলো ধর্ম, আইন এবং সামাজিকতার বাইরে গিয়ে এই বেড়াজাল প্লাস এই নিয়ম কানুন না মেনে করা হচ্ছে, সেগুলো হচ্ছে অবৈধ। তো এখন আমরা নিজেরাও জানি কোনটা বৈধ কাজ আর কোনটা হচ্ছে মানে অবৈধ কাজ। তো সেই হিসেবে আসলে আমাদের এই সহানুমানের ক্ষেত্রে কিছু মানে স্ট্র্যাটেজি থাকবে যেগুলো আসলে মানবে আর যেগুলো মানবে না। তো আমরা একটু যদি খেয়াল করি, সহানুমানের ফার্স্ট নিয়মটা বলছে সহানুমানের বৈধ যুক্তিতে সর্বদা তিনটি পদ থাকবে। সহানুমানের যে বৈধ যুক্তি থাকবে সেখানে তিনটি পদ থাকবে, কম বেশি নয়। এখন পদ মানে তো বুঝি, পদ মানে হচ্ছে আমার ওই পদটা শুধু একবারই, ওই পদটি মনে করো একবারই এমনটা, মানে ওই পদটা একাধিকবার থাকতে পারে, ঠিক আছে, থাকতে পারে, সেটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে আমার ওই পদটা ছাড়া যেন চারটা পদ না আসে, মানে উদ্দেশ্য বিধেয় হিসেবে যেন আমার চারটা পদ না আসে, তিনটার বেশি যাতে না হয়। এই তিনটার বেশি আমাদের হলে আসলে আমাদের কি হবে, আমাদের এক নাম্বার নিয়ম মানবে না। সেই ক্ষেত্রে আমরা ফার্স্টলি আমরা প্রথম বলতেছি যে আমাদের সহানুমানের প্রথম নিয়ম হচ্ছে সবসময় আমাদের যুক্তি যে সহানুমানের যে থাকবে সে সবসময় সহানুমান যে প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য এবং হচ্ছে সিদ্ধান্ত, এই তিনটা জিনিসের মধ্যে আমাদের সবসময় হচ্ছে এই তিনটা যুক্তি বাক্যে সবসময় তিনটা পদ থাকবে। এখন আমরা একটু খেয়াল করি আসলে তিনটা পদ থাকতেছে কিনা। তো তার আগে আসি যে আমাদের এক নাম্বার নিয়ম যে বললাম তিনটে পদ থাকবে, এর কম বেশি থাকবে না। তো এই ক্ষেত্রে আমার তিনটি পদ থাকবে, কম বেশি থাকবে না, যদি এই নিয়ম না মানে সেই ক্ষেত্রে আমার দুইটা অনুপবর্তী হবে। দুইটা অনুপবর্তীর নাম কি? একটা চতুষ্পদী অনুপবর্তী, যখন আমার তিনটি পদের জায়গায় চারটি পদ থাকবে, এই চারটি পদ আসলেই মানে তিনটি পদের জায়গায় যদি চারটা পদ আসে তখন আমাদের চতুষ্পদী মানে চারটা পদ চলে আসছে।
তো তিনটি পদের জায়গায় যদি চারটা পদ ইউজ করি, দেখো সংজ্ঞা আকারে আছে এখানে আমরা দেখবো। আর দ্ব্যর্থক মানে হচ্ছে দুই অর্থে, দ্ব্যর্থক মানে হচ্ছে দুই অর্থে, ঠিক আছে, দুই অর্থে প্রকাশ করলে, দ্ব্যর্থক মানে হচ্ছে দুই অর্থে প্রকাশিত হলে সেটা হচ্ছে দ্ব্যর্থক। ওকে ওকে, তাহলে আমরা ফার্স্ট নিয়মটা দেখলাম, এখন জাস্ট ওই নিয়মের অনুপবর্তী গুলো খেয়াল করবো। তাহলে বললাম প্রথম নিয়মের আমাদের হচ্ছে দুইজন অনুপবর্তী আছে। ফার্স্ট হচ্ছে বললাম চতুষ্পদী, চারটা পদ ইউজ হলে দ্ব্যর্থক মানে দুই অর্থে। এখন চতুষ্পদীটা খেয়াল করি, কোন সমানুপাতিক তিনটি পদের বেশি পদ ব্যবহার করলে যে অনুপবর্তী ঘটে। তো এইগুলো কিন্তু আবার অনেক সময় খ দাগে মানে চাই, খ দাগের কোশ্চেনে খ দাগে বলে যে এটা কাকে বলে ব্যাখ্যা ও একটা উদাহরণ সহ লিখতে হয়, তখন কিন্তু আমাদের আর কি আসলে সংজ্ঞা কাকে বলে লিখতে হবে, চতুষ্পদী অনুপবর্তীটা কাকে বলে। যখন তিনটি পদের নিয়মে বলা হয়েছে এক নম্বরে তিনটি পদ ইউজ করতে হবে, এখন তিনটি পদের ইউজ তিনটি পদের জায়গায় যদি আমি তিনটি পদের বেশি পদ ইউজ করি তখন আমার চতুষ্পদী অনুপবর্তী হবে, ঠিক আছে। এখন চতুষ্পদী অনুপবর্তী কেন হচ্ছে আমরা একটু খেয়াল করি। আমরা একটা উদাহরণ দেখতেছি, এই তিনটা দেখো যুক্তি বাক্য, এটা হচ্ছে আমাদের মানে যৌক্তিক রূপ আর কি। তো আমরা এটা খেয়াল করলে বুঝতে পারবো। দেখো মানুষ একটা পদ, এমন যারা মুড়ি খায় এটা একটা পদ, দুইটা পদ, মুরগি একটা পদ, এমন যারা কেঁচো খায় একটা পদ। তো এইটা আবার এখানে মানুষ তো আছে, এমন যারা কেঁচো খায় এটাও আছে আগে, তাহলে চারটা পদ চলে আসছে। এরকম চারটা পদ আসলে আমার চতুষ্পদী অনুপবর্তী হবে। কিন্তু একটু আগে আমরা দেখছি কিন্তু কখনো চারটা পদ আসতেছে না, নিয়ম ফলো করে তোমাকে সমাধান করতে হবে। তো মাথার উপর দিয়ে যাবে কেন স্যার, মাথার ভিতর দিয়ে যেতে হবে, উপর দিয়ে গেলে লাভ আছে? উপর দিয়ে গেলে কোনো লাভ নেই। এখন দেখেন স্যার, আমরা একটা উদাহরণ বলছিলাম যে রাইস হয় শিশু, সকল শিশু হয় নিষ্পাপ। আচ্ছা, এটা থেকে না গিয়ে আমরা আর একটা উদাহরণ দেখি, প্রথমে যেটা দেখছিলাম। হ্যাঁ, কোন জ্ঞানী মানুষ নয় পরশ্রীঘাত, দেখো এখানে সব কিন্তু নিয়ম ফলো করছে এটাতে। দেখো এই যে জ্ঞানী মানুষ এটা একটা পদ, পরশ্রীঘাতর এটা একটা পদ, শিক্ষিত মানুষ এটা একটা পদ। দেখো এই পরশ্রীঘাত আগে আছে, শিক্ষিত মানুষ আগে আছে, জ্ঞানী মানুষ আগে আছে, তার মানে এখানে বরাবর তিনটি পদ আছে। তো এরকম আমরা তিনটা পদ থাকতে হবে। এখন তিনটে পদের বেশি পদ আসলে এরকম এক্সট্রা হবে, সেগুলো হবে আমাদের, সেগুলো হচ্ছে আমাদের চতুষ্পদী অনুপবর্তী হবে। চতুষ্পদীর আমরা আর কয়েকটা উদাহরণ দেখি। দেখো চতুষ্পদী অনুপবর্তীর ক্ষেত্রে এই যে তোমাদেরকে আমি আর একটা উদাহরণ বলি। আচ্ছা, এটা লিখতে হবে, সময় লাগবে, দরকার নেই, আমি এটা দিয়ে আবার বলি। দেখো এই যে মানুষ একটা পদ, এমন যারা কেঁচো খায় এটা কিন্তু আর একটা পদ, মুরগি, এই তিনটা পদ হয়ে গেছে। আবার এমন যারা কেঁচো খায়, এমন যারা মুড়ি খায় আলাদা জিনিস, এমন যারা কেঁচো খায়, দেখো এমন যারা মুড়ি খায় সেটা হচ্ছে মানুষ, আর এমন যারা কেঁচো খায় সেটা হচ্ছে মুরগি। তো এখানে মানুষ আর মুরগি দুইটা পদ, আর এমন মুরগি খায় আর কেঁচো খায় আরো দুইটা পদ, তো চারটা পদ। এরকম চারটা পদের ইউজ আসলেই চতুষ্পদী অনুপবর্তী। ক্লিয়ারলি বুঝছো কিনা? চারটা পদ আসলেই চতুষ্পদী অনুপবর্তী, এটা কিন্তু সিকিউতে আসে। হ্যাঁ, আমাদের স্মৃতি কিন্তু অনেক ভালো বোঝে, কজ সে ব্যাটা আবার আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, ও না বুঝলে ওরা তো আমাদের মারার সামর্থ্য রাখি। এরা কয়েকটা আছে কিছু মানুষের নাম, তো ওরা না পারলে ওদের মারতে হবে আর কি। আমরা দুই নাম্বার নিয়ে অনুভূতি আসি, মানে এক নাম্বার নিয়মে দুই নাম্বার অনুভূতি। আর দ্ব্যর্থক মানে বলছি দুই অর্থে ব্যবহৃত হয়, এটাও কিন্তু আমাদের খ থেকে কোশ্চেন আসতে পারে। তো আমাদের বলছে সমানুপাতিক ক্ষেত্রে তিনটি পদ ব্যবহারের যে কথা বলা হয়েছে তা অর্থগত দিক থেকে যেমন প্রযোজ্য, তেমন কিন্তু তার মানে ওই অর্থগুলো যদি দুই অর্থে ব্যবহৃত হয় তাহলে কিন্তু দ্ব্যর্থক হবে। মানে এক কথায় যে পদগুলো ব্যবহার করা হবে সে পদগুলো দুই অর্থে ব্যবহৃত হতে পারবে না। যদি দুই অর্থে ব্যবহৃত হয় তাহলে কিন্তু দ্ব্যর্থক, আমাদের দ্ব্যর্থক অনুপবর্তী হবে, ঠিক আছে, দ্ব্যর্থক অনুপবর্তী। এখন এই দ্ব্যর্থক অনুপবর্তী আবার তিন প্রকার। কারণ হচ্ছে দ্ব্যর্থকের ক্ষেত্রে আমরা কি দেখি, মনে করো যদি প্রধান পদ, এই প্রধান পদ দুই অর্থে ব্যবহৃত হয়েছে, বা অপ্রধান পদ দুই অর্থে ব্যবহৃত হয়েছে, বা মধ্যপদ দুই অর্থে ব্যবহৃত হয়েছে, তো তিনটা যদি দুই অর্থে ব্যবহৃত হয় তাহলে তিন ধরনের অনুপবর্তী ঘটবে। দেখো দ্ব্যর্থক প্রধান পদ যদি অনুপবর্তী কখন ঘটবে, যখন প্রধান পদ দুই অর্থে হবে। দ্ব্যর্থক অপ্রধান কি হবে, অপ্রধান পদ যদি দুই অর্থে হয়। আর মধ্যপদ কি হবে, আবার প্রথমত মধ্যপদকে চিহ্নিত করতে হবে, এবং এটাও যদি দুই অর্থে ব্যবহৃত হয় তাহলে আমার হচ্ছে দ্ব্যর্থক মধ্যপদ জনিত অনুপবর্তী। বেসিক জিনিস, কেন বুঝবে না? মনা ভাইয়া মুরগি খায়, মুরগি কেঁচো খায়, মনা ভাইয়া কেঁচো খায়, আমাকে দিয়ে মানায় ফেলছে, দেখছো? এক
2 3। হ্যাঁ, এটা আমাদের পূজা যেটা লিখছে এটা কিন্তু কোনো অনুপপত্তি নাই, এটাতে কিন্তু অনুপপত্তি নাই। ওকে, তাহলে আশা করি ক্লিয়ার। এখন আমরা দ্ব্যর্থকের প্রধান, দ্ব্যর্থক অপ্রধান আর দ্ব্যর্থক মধ্যপদের গুলো দেখবো। খেয়াল করো দ্ব্যর্থক প্রধান পদ কি বলছে, আমরা জাস্ট সংক্ষেপে একটা উদাহরণ দেখবো তাহলে বুঝবা। এবং বলছিলাম দ্ব্যর্থক প্রধান পদ কখন হবে, যখন প্রধান পদ দুই অর্থে ব্যবহৃত হবে, ঠিক আছে। খেয়াল করো এই তীর, ফার্স্ট অফ অল আমরা দেখি এটা আগে উদ্দেশ্য বিধেয়টা দেখি। নদীর কুল তীর, এই তীরটা বলতে তীর হয় এক প্রকার ক্ষেপণাস্ত্র, মানে তীর মানে এখানে অস্ত্র, আর তীর মানে হচ্ছে এই যে এটা দেখো এইটা হচ্ছে এখানে এখানে ক্ষেপণাস্ত্রের কথা বলছে, আর এটা হচ্ছে নদীর কূলের কথা বলছে। সুতরাং এটা কিন্তু প্রধান পদ, আর এই প্রধান পদ যেহেতু দুই অর্থে ব্যবহৃত হচ্ছে সুতরাং দ্ব্যর্থ প্রধান পদ। এখন বলতে পারো ভাই এটা তো মধ্যপদ, না ভাই মধ্যপদ কেন হবে, মধ্যপদ তো এই ক্ষেপণাস্ত্র, এখানে তো ক্ষেপণাস্ত্র তো আমাদের দুই অর্থে ব্যবহৃত হচ্ছে না, এখানে আমার হচ্ছে তীর শব্দটা, তো তীর হওয়ার কারণে আমার এটা প্রধান পদ যেহেতু তীর, আর তীরটাই দুই অর্থে ব্যবহৃত হচ্ছে, নদীর কূল আর হচ্ছে আমার ক্ষেপণাস্ত্র হিসেবে তীর ধনুক আর কি। তো সেই ক্ষেত্রে আমার দ্ব্যর্থ প্রধান পদ। আশা করি এখন ক্লিয়ার। আরো দেখো বংশ নয় কুল, তাহলে কুলের কথা বলছে, আর কুল এক প্রকার ফল, তাহলে এটা যেহেতু আমার প্রধান পদ, তা প্রধান পদটাই আসলে দুই অর্থে ব্যবহৃত হচ্ছে এখানে, ফল ফল এটা কিন্তু আমার মানে হচ্ছে না ওইটা, ঠিক আছে। আর ফল তো এখানে আমাদের মধ্যপদ, তো মধ্যপদ কিন্তু দুই অর্থে ব্যবহৃত হচ্ছে না। সুতরাং এইটা আর এইটা আমার যেহেতু এটা প্রধান পদ, আর প্রধান পদ দুই অর্থে ব্যবহৃত হওয়া মানে দ্ব্যর্থক প্রধান পদ জনিত অনুবর্তী। তুমি লিখছো তোমারটা, আমি দেখতেছি না কোথায়। ও সুমন হয় সীতাকুণ্ডে, আর সীতাকুণ্ডার মানুষ হয় ভালো না, এটা হইলে বলবো ভালো হয় নাই, সীতাকুণ্ডা মানুষ ভালো না। তাহলে হচ্ছে দ্ব্যর্থক অপ্রধান না, সীতাকুণ্ড মানুষ আসলে ভালো, যেগুলো আমাদের মানে স্টুডেন্ট ছিল আগেও, এখন সবগুলো সীতাকুণ্ড পোলাপান ভালো আছে, বাংলাদেশের মানুষই ভালো বাট জাতি হিসেবে খারাপ। এখন হচ্ছে অপ্রধান পদে আসি, ঠিক আছে। তো অপ্রধান পদে যদি আমরা জাস্ট উদাহরণ দেখি একটা, যে পা নয়, দেখো পা পা বলতে এখানে আসলে এটা অপ্রধান পদে আসছে, যে পা পদ, পদ মানে এখানে বলছে পা মানে যুক্তিবাচক অংশ, আর পদ মানে পা, তো এই পদটা আসলে যেহেতু উদ্দেশ্যতে আসছে, আর উদ্দেশ্য মানে আমাদের অপ্রধান পদ, ঠিক আছে। এটাও তোমাদের ক্লিয়ার জানি। আর লাস্টলি হচ্ছে মধ্যপদটা আসি, কারণ মধ্যপদ অনেক সময় আমাদের দিয়ে ফেলে, তো মধ্যপদের আমাদের এই জাস্ট কয়েকটা উদাহরণ দেখলে হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ আমাদের সিনহা ভালো কথা বলছো, সারিকা সিনহা, এগুলো করতে হবে, এগুলো আসলে ফুল সিলেবাসের ক্ষেত্রে করতে হবে। রূপটা আমি পড়াবো, আমার নিজেদের স্টুডেন্টদের পড়াই নাই, মানে গ্রুপে ওদেরকে আসলে ক্লাসটা নিতে হবে এর জন্য। তো দেখো এখানে বলছে দর্শন হয় দেখা, অস্তিত্ববাদ দর্শন, তাই দর্শন কিন্তু এখানে মধ্যপদ, কেননা দুই অর্থে ব্যবহৃত হয়েছে। আবার দেখো দর্শন এখানে বলছে দেখা, দর্শন বলছে অস্তিত্ববাদ, দর্শন কিন্তু দুই অর্থে আসছে, এই জন্য এটা হচ্ছে আমাদের দ্ব্যর্থক মধ্যপদ। এটা কি দ্ব্যর্থক মধ্যপদ। তাহলে আমাদের এক নাম্বার নিয়মের দুইটা অনুপদ ছিল, চতুষ্পদী আর একটা হচ্ছে দ্ব্যর্থক। আর দ্ব্যর্থক চতুষ্পদী একটা ছিল, দ্ব্যর্থক কিন্তু তিনটা ছিল, প্রধান পদ, অপ্রধান পদ, মধ্যপদ। আমি সংক্ষেপে জাস্ট প্রথম অক্ষরটা লিখতেছি, তোমরা বুঝে নিও। ওকে, নিয়ম 2 দেখি, নিয়ম 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারটা সহজ আছে কিন্তু, যে প্রত্যেক সহানুমানের অবশ্যই 3টি যুক্তিবাক্য থাকবে, এটা তো আমরা জানি সবাই, কারণ 3টি যুক্তিবাক্য মানে হচ্ছে দুটো আশ্রবাক্য মিলে দুটো যুক্তিবাক্য, আর একটা সিদ্ধান্ত মিলে হচ্ছে 3 নম্বর যুক্তিবাক্য। তাহলে সহানুমানে সবসময় 3টা যুক্তিবাক্য থাকবে, আর এটার কোনো অনুপপত্তি নাই, মনে রাখবে এটার কোনো অনুপপত্তি নাই। অনুপপত্তি আছে শুধু আমাদের 1 নাম্বার নিয়মটা, 2 নাম্বার নিয়মে নাই। সুতরাং আমাদের 1 নাম্বারের নিয়মের অনুপপত্তি গুলো কিন্তু সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। আমরা নিয়ম 3 দেখবো, এইটা আবার আমাদের গুরুত্বপূর্ণ আছে, মানে সিকিউ এর জন্য। এখন আমাদের বলছে যে বলছে যে আমাদের নিয়ম 3 সহানুমানে মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। এখন অনেকে বলতো ভাইয়া ব্যাপ্য কি, ব্যাপ্য মানে হচ্ছে ব্যাপ্যতার কথা বলছে, আর ব্যাপ্যতা হচ্ছে আমাদের এস
ইবি আইএনওপি এই সূত্র ফলো করতেছে, এস ইবি আইএনওপি। তো এখানে উদ্দেশ্য পদের মানে কার কি কথা বলছে এগুলো তোমরা জানো, আমি জানি, তাহলে এখন রিপিট না করি। তো আমরা বলছে মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। তো যে পদ এখানে ফার্স্ট অফ অল দেখো কোনটা ব্যাপ্য, মানে মধ্যপদ, এই বিপ্লবী বিপ্লবী মধ্যপদ। এই জন্য সহানুমানের গঠনটা গুরুত্বপূর্ণ। আগে তোমাকে আসলে কোনটা কোন পদ এটা তো শিখতে হবে, কোনটা প্রধান পদ, কোনটা অপ্রধান পদ, আর কোনটা হচ্ছে মধ্যপদ। এটা দেখেই তারপর হচ্ছে আমাদের কিন্তু করতে হবে। তাহলে হচ্ছে এখানে বিপ্লবীটা যেহেতু মধ্যপদ, আর দেখো এই মধ্যপদটা ব্যাপ্য হয়েছে কিনা। কথা হচ্ছে আমাদের হচ্ছে এটা এ বাক্য, এটাও এ বাক্য, আর সবগুলো যেহেতু এ বাক্য, সুতরাং এখানে আসলে আমাদের মানে এই এ বাক্যে আমরা জানি উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় কিন্তু অব্যাপ্য, আর এটাও কিন্তু ব্যাপ্য, এটাও অব্যাপ্য। সুতরাং আমাদের এই মধ্যপদ কিন্তু একবার ব্যাপ্য হচ্ছে না। যদি মধ্যপদ একবার ব্যাপ্য না হয় তাহলে আমাদের কোন অনুভূতি ঘটবে? অব্যাপ্য মধ্যপদ জনিত অনুভূতি, অব্যাপ্য মধ্যপদ জনিত অনুভূতি। ঠিক আছে, অব্যাপ্য মধ্যপদ জনিত অনুভূতি কখন করবে? যখন আমাদের মধ্যপদ একবার ব্যাপ্য হবে না। এই 3 নাম্বার নিয়ম বুঝছে কিনা দেখো। আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই 1 নাম্বার নিয়ম প্লাস অনুভূতি, আর এই 3 নাম্বার যেটা বললাম এটাও নিয়ম প্লাস অনুভূতি। মনে রাখতে হবে, যেগুলো মনে রাখতে হবে সেগুলো আমি বলে দিব কোন কোনটা থেকে সিকিউ আসতে পারে। তখন তোমরা বই সামনে থাকলে বইতে লিখে রাখবা। 1 আর 3 হচ্ছে সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, 1 আর 3। ঠিক আছে, দেখছো আমাদের পোলা পাইনে সব মুখস্থ আছে। হ্যাঁ, তারপরে আমরা 4 নাম্বারে চলে যাই। 4 নাম্বার বলছে আমাদের কি, হ্যাঁ 4 নাম্বারটাও গুরুত্বপূর্ণ আছে সিকিউ এর জন্য। 1 3 4 তাহলে আমরা পেলাম। ঠিক আছে, 4 নাম্বার দেখো, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় এমন পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। মানে এক কথায় আশ্রয় বাক্য যদি ব্যাপ্য না থাকে সিদ্ধান্তে গিয়ে কখনোই ব্যাপ্য হতে পারবে না। মানে আমাকে অবশ্যই আগে ভালো হয়ে আসতে হবে তারপরে তুমি আমার কাছে আসো, কথাটা এমন। মানে বলছে ভাই তুই আগে ভালো হয়ে আয়, তারপরে আমার কাছে আসিস, আমি তোরা নিব। যদি তুই ভালো না হয়ে আসিস তা আমি কেন নিব? খারাপ মানুষকে কেউ চুজ করবে না, তোমাকে ভালো হয়ে আসতে হবে। সুতরাং ভালো হয়ে আসলে অলওয়েজ ওয়েলকাম, বাট খারাপ হয়ে আসলে ভাই বাদ, টাটা। তো এইরকম আর কি। মানে আমরা বলতে যাচ্ছি যে আমাদের সবসময় যে পদ আগে ব্যাপ্য হয় নাই, মানে যে আগে ঠিকঠাক ছিল না, পরবর্তী সে মনে করো সাপোজ একটা ছেলে ছোটবেলা থেকে সে মানে ভালো না, পরবর্তীতে সে বলছে না আমি তো ভালো ছিলাম, আমি ভালো, আমাকে ভালো জিনিস কেন তোমরা দিবে না? তো ওরকে দিবে কেউ? কারণ তো সবাই ওর হিস্ট্রি জানে। বিষয়টা হচ্ছে এমন না, তুমি আগে যেমন ছিল তোমার এখনো তো তেমন আচরণ করা উচিত, মানে অন টাইপ অফ গিরগিটি হওয়া উচিত না, গিরগিটির রূপ বদলাই। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় এমন পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। আগে যদি ব্যাপ্য থাকে পরে ব্যাপ্য হলে সমস্যা নাই, বাট যেটা আগে হয় নাই সেটা নতুন করে হতে পারবে না, এটা আমাদের নিয়ম। এখন এই নিয়ম না মানলে এখানেও, তাহলে দেখো 1 নাম্বার নিয়মের 2টা অনুভূতি ছিল, 2 নাম্বার নিয়মের কোনো অনুভূতি ছিল না, 3 নাম্বার নিয়মের 1টা, 4 নাম্বার নিয়মের 2টা। ভালো করে বুঝো, আমরা কিন্তু কোনগুলোর কোনটা পাচ্ছি একদম ডিটেলসে বলে দিব। এখানে বলছি চতুষ্পদী, আর এটা হচ্ছে দ্ব্যর্থক, এখানে হচ্ছে আমাদের অব্যপ্য মধ্যপদ, আর এখানে দেখো অবৈধ প্রধান পদ আর অবৈধ মধ্যপদ। কারণ আমরা অবৈধ প্রধান পদ অবৈধ অপ্রধান পদ, কারণটা কি? কারণ হচ্ছে আমার মধ্যপদ তো ব্যাপ্য হয় নাই, তো আমার যদি এই প্রধান পদ এসে অবৈধভাবে আমি ব্যাপ্য করি তাহলে আমার প্রধান অবৈধ হবে, সেটা অবৈধ প্রধান পদ জনিত অনুভূতি। আর যদি আমার অপ্রধান পদে ব্যাপ্য করে ফেলি তাহলে অবৈধ অপ্রধান পদ জনিত অনুভূতি। এখন আমরা এই দুটার সংজ্ঞা আকারে দেখব। স্যার এটা আমি বলে দিচ্ছি তোমাকে, কমেন্ট করে, এটা প্রথম পত্র, ঠিক আছে, 6 অধ্যায়। আমরা প্রথম পত্রের স্যার 6 অধ্যায়ের উপরে আগে একটা ক্লাস নিয়ে ফেলছি, আবর্তন প্রতিবর্তন ফ্রি ক্লাস, এই যে মাস্টার উইকে। আর আজকে হচ্ছে সহানুমান থেকে আমরা ক্লাস নিচ্ছি। 6 অধ্যায়ের এই দুইটাই মানে এই 3টাই প্রধান বিষয়। ওকে, তাহলে হচ্ছে বললাম অবৈধ প্রধান পদ জনিত অনুভূতি কখন করবে? যখন আমাদের মধ্যপদ একবার ব্যাপ্য না হয়ে প্রধান পদটা এসে ব্যাপ্যতা দেখাবে। এখন আমরা সংজ্ঞা আকারে দেখি কোনটা কাকে বলছে, কারণ খ থেকে অধিকাংশ সময় আমার এখান থেকে কোশ্চেন আসবে। ওকে,
তাহলে বলছে যদি প্রধান পদটি প্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়, মানে প্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে পরে গিয়ে ব্যাপ্য হচ্ছে, সেই ক্ষেত্রে আমার অবৈধ প্রধান পদ জনিত অনুপপত্তি হবে। আমরা একটা উদাহরণ তোমাদের দেখাই, তাহলে ক্লিয়ার হবা। সকল দোয়েল হয় পাখি, এখানে কোনো কোকিল নয় দোয়েল, তাহলে দোয়েলটা হচ্ছে মধ্যপদ। আর দেখো এখানে মধ্যপদটা কি হয়েছে, আর সেক্ষেত্রে প্রধান পদ দেখো এই সকল, তাহলে এটা হচ্ছে এ বাক্য, আর হচ্ছে দোয়েলটা হচ্ছে উদ্দেশ্য, তার মানে এখানে এটা ব্যাপ্য আছে। বাট আমাকে প্রধান পদের ক্ষেত্রে দেখবো পাখি, পাখি এখানে ব্যাপ্য নয়, পাখি ব্যাপ্য কিন্তু নাই এখানে, এস এটা কিন্তু অব্যাপ্য। তো অব্যাপ্য পদটা আমার সিদ্ধান্তে গিয়ে প্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়ে যাচ্ছে, যার কারণে আমার দেখো কোনো, তাহলে আমরা ই বাক্যে দুইটা পদই কি ব্যাপ্য না, যার কারণে আমার কিন্তু এটা ব্যাপ্য হয়ে যাচ্ছে, যার কারণে আমরা হচ্ছে এটা বলবো অব্যাপ্য প্রধান পদ জনিত অনুপপত্তি, অব্যাপ্য প্রধান পদ জনিত অনুপপত্তি। আর এটা দেখো সকল হরিণ হয় প্রাণী, কোনো বিড়াল নয় হরিণ, অতএব কোনো বিড়াল হয় প্রাণী, তো প্রাণীটা যেহেতু, তো প্রাণী এখানে দেখো প্রাণী আমাদের এখানে হরিণ তো প্রধান পদ, তো এখানে প্রাণীটা দেখো হচ্ছে আমাদের এখানে আগে কিন্তু ইয়ে নাই, আগে ইয়ে বাক্য, তো তাই এটা হচ্ছে অব্যাপ্য আছে, সুতরাং এটা আমাদের এই যে অবৈধ প্রধান পদ জনিত অনুপপত্তি হবে। তাহলে অপ্রধান পদটা একটু খেয়াল করে দেখাই, যে কোন শিক্ষক নন অশিক্ষিত, তাহলে এখানে মানুষ, দেখো মানুষটা আগে এখানে ইয়ে বাক্য আছে, তাহলে এটা অব্যাপ্য আছে, সুতরাং আমার ওই পদটা অপ্রধান আশ্রয় বাক্যে অপ্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য নাই, তো আগে ব্যাপ্য না হলে পরে ব্যাপ্য হতে পারবে না, ঠিক আছে, আগে ব্যাপ্য না হলে পরে কিন্তু ব্যাপ্য হতে পারবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে আমরা যদি দেখি তাহলে 5 নম্বর নিয়ম, তাহলে আমি আবার বলি যে 1 থেকে 4, 1 নম্বর নিয়মে দুইটা অনুপপত্তি, 2 নম্বর নিয়মের অনুপপত্তি নাই, 3 নম্বর নিয়মের একটা, 4 নম্বর নিয়মে দুইটা, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তারপরে আসা হচ্ছে পঞ্চম নিয়ম, তো পঞ্চম নিয়ম যদি খেয়াল করি, সমানমানে দুটি নর্থক আশ্রয় বাক্য থাকলে তা থেকে কোনো বৈধ সিদ্ধান্ত আসবে না, এটা খুবই ইজি, মানে আমার দুইটাই না বাচক, পরে গিয়ে তুমি হ্যাঁ বাচক হতে পারবে না, আমার দুইটা যদি না বাচক থাকে পরে কিন্তু আমার হ্যাঁ বাচক হতে পারবে না, দুইটা না তো আমার সিদ্ধান্ত নাই আসবে, ঠিক আছে, দুইটাই না তাহলে আমার সিদ্ধান্ত নাই আসবে, ওকে, দুইটা যদি না হয় তাহলে আমার সিদ্ধান্ত নাই আসবে, দুইটা আশ্রয় বাক্য অর্থক হলে তার থেকে কোনো সিদ্ধান্ত আসবে না, এরকম আমরা কয়েকটা দেখবো যার থেকে আসলে কখনো সিদ্ধান্ত আসবে না, দুইটা আশ্রয় বাক্য অর্থক, তো সেখান থেকে আমাদের কোনো কি হবে না, সেখান থেকে আমাদের কোনো বৈধ সিদ্ধান্ত অনুমিত হবে না, এবং এটার ক্ষেত্রে আমরা বলবো দুটি অর্থক আশ্রয় বাক্য জড়িত অনুপপত্তি, এবং এখান থেকে সিকো এইভাবে দেয় না, বাট তবুও দেখে রাখবো আমরা যদি দুইটা আশ্রয় বাক্য এরকম নেগেটিভ থাকে, দেখো দুইটা আশ্রয় বাক্য নর্থক, এটা নর্থক এটাও নর্থক, মানে সংযোজক নেগেটিভ মানেই তো নর্থক যুক্তি বাক্য, তো দুইটা নর্থক হলে তার থেকে আসলে অবশ্যই নর্থক হবে, আর এইটা আমাদের এটা হয় না। হ্যালো, আমি আমি ক্লাস নিচ্ছি লাইভে, আমি তোকে 9টায় ফোন দিচ্ছি, ঠিক আছে, তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে হ্যাঁ, এখানে আমরা বলছিলাম যে আমাদের পঞ্চম নাম্বার, যদি এই পঞ্চম নিয়মে বলছিল কি আমাদের যে পদ আশ্রয় বাক্যে মানে নর্থক হলে তার থেকে সিদ্ধান্ত আসবে না, তো সেক্ষেত্রে আমার কিন্তু এই অনুপপত্তিটা হবে হচ্ছে দুটি নর্থক আশ্রয় বাক্য জনিত অনুপপত্তি, ঠিক আছে, শেষ। এখন আমরা 6 নাম্বার নিয়মে আসি, তাহলে 5 নাম্বার নিয়মের অনুপপত্তি কিন্তু একটা, আবার একটু রিপিট করাই 1 থেকে 5, 1 নাম্বার নিয়মে দুইটা অনুপপত্তি, 2 নাম্বার নিয়মের নাই, 3 নাম্বার নিয়মের একটা, 4 নাম্বার নিয়মের দুইটা, 5 নাম্বার নিয়মের একটা, ঠিক আছে, এটা 1 1। 6 নাম্বার নিয়ম, সমানমানে একটি আশ্রয় বাক্য নর্থক হলে সিদ্ধান্ত নর্থক হবে, সিদ্ধান্ত নর্থক হলে একটি আশ্রয় বাক্য অবশ্যই নর্থক হবে, মানে এক কথায় আমার যদি একটা আশ্রয় বাক্য নর্থক হয় সিদ্ধান্ত অবশ্যই নর্থক, বা সিদ্ধান্ত নর্থক তার মানে অবশ্যই একটা নর্থক আছে, কথাটা কিন্তু দুইবার বলছে, মানে আমার সিদ্ধান্ত আমাদের আশ্রয় বাক্য যদি কোনো একটা নর্থক হয় তাহলে কিন্তু সিদ্ধান্ত নর্থক আসবে, আবার যদি সিদ্ধান্ত নর্থক থাকে তাহলে অবশ্যই যে কোনো একটা আশ্রয় বাক্য নর্থক ছিল, ঠিক আছে, তাহলে এটা আমাদের এই ধরনের মানে আমাদের 6 নাম্বার নিয়ম মানতেছে না, 6 নাম্বার নিয়ম না মানলে কি বলবো আমরা সেটাকে, সেটা হচ্ছে বলবো আমাদের নর্থক আশ্রয় বাক্য থেকে সদর্থক অনুমান, এটা হচ্ছে সিকিউর জন্য, মানে ওটা 5 এবং 6 সিকিউর জন্য অতটা গুরুত্বপূর্ণ না, 5 এবং 6 সিকিউর জন্য গুরুত্বপূর্ণ না, ঠিক আছে, হ্যাঁ পূজা গুড, 5 এবং 6। তাহলে 7 নাম্বারটা দেখো, 7 নাম্বার
7 নম্বর কি বলছে যে আমাদের সহানুমানে উভয় আশ্রয় বাক্য সহানুমানের, তাহলে আমরা একটা জিনিস তোমাদের বলে রাখি, দেখো 1 নাম্বার নিয়ম প্লাস 3 নাম্বার নিয়ম 4 নাম্বার নিয়ম এইগুলা সিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ। 1 3 4 ভালো করে লিখে রাখিও, 1 3 4 সিকিউরিতে বেশি আসে। এখন আমরা 7-এ চলে আসি, আর 5 6 কিন্তু মানে এত গুরুত্বপূর্ণ না, আসেই না। সহানুমানে উভয় আশ্রয় বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে। আমরা একটু আগে দেখছিলাম যে সহানুমানে দুটি আশ্রয় বাক্য অনর্থক হলে আমাদের সিদ্ধান্ত আসবে না, আর উভয় আশ্রয় বাক্য যদি আমার সদর্থক হয় সিদ্ধান্ত হবে সদর্থক। দেখো হন 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 মানে তিনটাই সদর্থক, তাহলে এটার কোনো অনুভূতি নাই, ঠিক আছে। 8 নাম্বার নিয়ম, কোনো অনুভূতি নাই। যদি সহানুমানে উভয় আশ্রয় বাক্য বিশেষ হয় তাহলে কোনো সিদ্ধান্ত আসবে না, এটার কোনো অনুভূতি নাই। মানে এক কথায় দুইটাই ছোট মানুষ, তো তার থেকে আসলে বড় মানুষের কিছু আসবে না, মানে দুইটাই বিশেষ, তো সেখান থেকে আসলে কোনো বৈধ সিদ্ধান্ত আসবে না। দুইটা বিশেষ হলেও তার থেকে কোনো বৈধ সিদ্ধান্ত আসবে না। এবার 9, এটারও কোনো অনুভূতি নাই, এটারও নাই, এটারও নাই, এটারও নাই, এটারও নাই। সহানুমানে আশ্রয় বাক্যের কোনো একটি বিশেষ বাক্য হলে সিদ্ধান্ত বিশেষ বাক্য হবে, মানে যে আশ্রয় বাক্য যদি বিশেষ হয় সিদ্ধান্ত বিশেষ হবে, ঠিক আছে। তাহলে 7 8 9 অনুপপত্তি নাই। 10 নম্বর সহানুমানের ক্ষেত্রে প্রধান আশ্রয় বাক্য বিশেষ এবং অপ্রধান আশ্রয় বাক্য অনর্থক, মানে প্রধান যেটা ওটা বিশেষ। আমরা কিন্তু তোমাদেরকে আবার বলি, আমরা একটা নিয়ম বলছি যে দুইটা আশ্রয় বাক্য অনর্থক হলে সিদ্ধান্ত আসবে না, দুইটা আশ্রয় বাক্য বিশেষ হলেও সিদ্ধান্ত আসবে না, এটা হচ্ছে দুইটা নিয়ম। এখন এই দুইটাকে হচ্ছে আমাদের যদি আমরা একটা নিয়মে নিয়ে আসি 10 নম্বর নিয়মে, তাহলে বলবো প্রধান আশ্রয় বাক্য যদি বিশেষ হয় আর অপ্রধান আশ্রয় বাক্য যদি নর্থক হয় তার থেকে কোনো সিদ্ধান্ত আসবে না। প্রধানটা বিশেষ এবং অপ্রধানটা নর্থক হলে তার থেকে কোনো সিদ্ধান্ত আসবে না, এবং এটারও কোনো আমাদের ওইভাবে অনুভূতি নাই, ঠিক আছে। তাহলে 7 8 9 10 আমরা ক্লিয়ারলি করে ফেললাম। এখন আমাদের লাস্ট নাম্বার যে 11 নাম্বার আছে, ওই 11 নাম্বারটা দেখলে আমাদের ফাইনালি আজকের মতো আমি বিদায় দিব তোমাদেরকে। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের 11 নাম্বার নিয়ম, দুটি সার্বিক বাক্য থেকে কোনো বিশেষ সিদ্ধান্ত অনুমিত হয় না, মানে দুইটাই সার্বিক, তাহলে তার থেকে কোনো বিশেষ সিদ্ধান্ত অনুমিত হবে না, এটারও অনুভূতি নাই। এবং 11 নাম্বার এটার অনুভূতি আছে অবশ্য, কেন নাই এটা, তবে এটা আসে না হবে, সেটা হচ্ছে অস্তিত্ববাচক, অস্তিত্ববাচক অনুভূতি, মানে এখানে অস্তিত্ব টিকে থাকতেছে না, দুইটা সার্বিক থেকে আসলে কোনো বিশেষ সিদ্ধান্ত অনুমিত হতে পারে না। তো এরকম অস্তিত্ব যদি সার্বিক থেকে সার্বিকে আসে, বিশেষ আসে না আর কি, আর দুটো বিশেষ থাকলে তার থেকে বিশেষ আসবে। ওকে, তাহলে হচ্ছে এই আমাদের 11টা নিয়ম। এবং তোমাদেরকে আবার বলি 1 3 4 এই নিয়মগুলা সৃজনশীলের জন্য পড়বা, দেখবা সৃজনশীলে ভালো হবে। এই সহানুমান থেকে যদি তোমার সিকিউ আসে, তুমি সহানুমান সবসময় হচ্ছে 1 থেকে এই যে সহানুমানের 1 তারপর হচ্ছে 3 4 এখানে হচ্ছে দুইটা আছে, এখানে হচ্ছে দুইটা 1 2 আর এখানে একটা, আর এখানে মেবি দুইটা। তো এই জাস্ট এই 5টা অনুভূতি ভালো করে পড়লে সিকিউতে চলে আসবে। এগুলো হচ্ছে সিকিউর জন্য বেশি বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ভালো করে পড়িও। আর হচ্ছে তোমাদের গত ক্লাসে যে আবর্তন প্রতিবর্তন পড়াইছি, এখানে ভাই এটা খুবই সহজ টপিক, অনেকে বুঝো না, যারা ক্লাসটা আগে করো নাই একটু টান মেরে ক্লাসটা করে নিও, তাহলে এখান থেকে 1 থেকে 2টা সিকিউ আসলে পারবা। আর এই সহানুমান থেকে যদি তোমার সিকিউ আসবে অবশ্যই, তো 1 থেকে 2টা, মানে এক কথায় যে কোনো মিলে 3টা দিবে আর কি, তো 3টা আশা করি পারবা। থ্যাংক ইউ স্যার। তাহলে এই অধ্যায় এই টপিকটা পড়লে কিন্তু অনেক ভালো করবো তোমরা, ঠিক আছে, মানে পরীক্ষা ইজি চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা কভার করতে পারি আজকের মতো এখানেই। তোমরা ভালো থাকো, আর হচ্ছে ভালো করে পড়াশোনা করো, আর আর কিটা বলতাম, আর ফ্রি ক্লাস এরকম দিলে পড়ালেখা করতে পারো। আর আমাদের যারা 27-এর আসো এবং তোমাদের ছোট ভাই বোন আছে, তাদেরকে আমাদের যে 27-এর ব্যাচের ক্লাসগুলোতে ভর্তি করতে পারো, যে পেইড ব্যাচগুলো আছে, যেমন হচ্ছে আমাদের 27-এর জন্য অ্যাডভান্স ব্যাচ আছে, যে 27-এর জন্য কিন্তু পুরো ওরা চাইলে কম্বো প্যাক কিনতে পারে, চাইলে সাবজেক্ট ওয়াইজ কিনতে পারে, সবকিছু ফ্রি আছে, মানে সবকিছু ওখানে আছে, সুন্দর গোছানো প্যাক। তো যার যেটা প্রয়োজন সে সেটা কিনে নেবে, ঠিক আছে। আর 26-এর জন্য অলরেডি আমাদের ক্লাস মানে অলরেডি কোর্স চলতেছে, টেস্ট প্রিপারেশন ব্যাচ, এবং এরপরে আরো তোমাদের ব্যাচ আসবে, তো সেটার জন্য অপেক্ষা করতে পারো, বা এটাতেও যুক্ত হতে পারো, বা তোমাদের তো ফ্রি ক্লাস দেওয়া হচ্ছে, তো তোমাদের কম তো কিছু দিচ্ছে না। তো সবাই ভালো থাকো আর সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।